কিছু কোয়েশ্চেন ক্লিয়ার হয়নি তখন, মানে পরীক্ষা হলে বুঝতে পারিনি, পরে যখন হয়েছে তখন বুঝলাম যে এইভাবে চিন্তা করলে বিষয়টা এরকম হতো। কোশ্চেন দেখেই তো প্রথমে ভুলে যাওয়ার জোগাড় হয়েছিল। হুম, দেখো, প্রথম হচ্ছে যে নিচ প্রত্যয়, ঠিক আছে। নিচ প্রত্যয় বিধায়ক সূত্র কি? কার মিউট খোলা আছে? হেতুমতি চ। নিচ প্রত্যয় বিধায়ক সূত্র হচ্ছে হেতুমতি চ। না, এই হেতুমতি চ এই সূত্র দিয়ে নিচ প্রত্যয় হয়, ঠিক আছে। তা এর অর্থ কি হবে? নিচ প্রত্যয়ের যে হেতুমতি চ, কার মিউট খোলা আছে? যে হেতুমতি চ সূত্রের অর্থ কি? হুম, সূত্রার্থ হচ্ছে যে প্রযোজক কর্তার যে ব্যাপার প্রেষণাদি প্রযোজক কর্তার যে ব্যাপার প্রেষণাদি, সেই প্রেষণাদি ব্যাপার, স্মৃতি মিউট খোলা আছে? ও সরি সরি। হুম, কি বললাম? যে প্রযোজক কর্তার যে ব্যাপার প্রেষণাদি, সেই প্রেষণাদি ব্যাপার বোঝালে নিজ প্রত্যয় হয়। প্রযোজক কর্তার যে ব্যাপার প্রেষণাদি, সেই প্রেষণাদি ব্যাপার বোঝালে নিজ প্রত্যয় হয়। এখন প্রযোজক কর্তা তা আমরা জানি, কর্তা দুজন থাকে, একটা হচ্ছে প্রযোজ্য কর্তা আর একটা প্রযোজক কর্তা। ঠিক আছে, প্রযোজক কর্তার যে ব্যাপার প্রেষণাদি, সেই ব্যাপার বোধ হলে সেখানে নিজ প্রত্যয় হয়। এখন প্রযোজক কর্তাকে, প্রযোজক কর্তাকে প্রযোজ্য কর্তাকে যিনি প্রেরণ করেন তিনি হলেন প্রযোজক কর্তা। প্রযোজ্য কর্তাকে যিনি প্রেরণ করেন তিনি প্রযোজক কর্তা। অর্থাৎ যেমন মাতা পুত্রকে প্রেরণ করছেন, মাতা পুত্রকে বিদ্যালয়ে প্রেরণ করছেন, এখানে প্রযোজক কর্তাকে, প্রযোজ্য কর্তাকে কে বলো? প্রযোজক কর্তাকে, প্রযোজ্য কর্তাকে মাতা হলো প্রযোজক কর্তা আর প্রযোজ্য কর্তা পুত্র। হুম, মাতা হচ্ছে পুত্র, ঠিক আছে, মাতা এবং পুত্র।
এখন এই যে দেখো প্রেষণ, প্রেষণ মানে কি? প্রেরণ, প্রেষণ এগুলো সব সমার্থক শব্দ। প্রেরণ বা প্রেষণ এগুলো সব সমার্থক শব্দ। এই প্রেরণ প্রেষণ বোঝালে সেখানে নিজ প্রত্যয় হয়, ধাতুর সঙ্গে নিজ প্রত্যয় হয়। না কিরকম? এই যে মাতা পুত্রকে বিদ্যালয়ে পাঠাচ্ছেন, যদি অনুবাদ করি তাহলে কি হবে? মাতা পুত্রম বিদ্যালয়ম। এই যে প্রেরণ করছেন মানে পাঠাচ্ছেন, মানে যাওয়াচ্ছেন। আমি যদি গম ধাতু নিই, গম নিচ তি দিয়ে রূপটা হবে গময়তি, বা অন্যভাবেও করা যায়, যেখানে প্রেষয়তি প্রেষয়তি বা প্রেরয়তি। গময়তি, প্রেষয়তি, প্রেরয়তি। এই যে গময়তি, প্রেষয়তি, প্রেরয়তি এইগুলো হচ্ছে নিজ প্রত্যয় রূপ। এইগুলো হচ্ছে নিজন্ত রূপ, নিজ প্রত্যয়ের রূপ। ধরো বলা হলো যে শিক্ষক বা গুরু শিষ্যকে পড়াচ্ছেন, কি হবে? গুরু শিষ্যকে বেদ পড়াচ্ছেন, কি হবে? গুরুহু শিষ্যম বেদম পাঠয়তি। গুরুহু শিষ্যম বেদম পাঠয়তি। দেখো পঠ ধাতুর এমনি রূপ কি? পঠতি। পঠ ধাতুর এমনি রূপ হচ্ছে পঠতি, কিন্তু নিজ প্রত্যয় করে রূপটা হবে পাঠয়তি। মানে শিষ্য নিজে পড়ছে, শিষ্য নিজে পড়ছে, শিষ্য পঠতি। আর গুরু শিষ্যকে পড়াচ্ছে, গুরুহু শিষ্যকে পড়াচ্ছে। তাহলে গুরুহু শিষ্যম পাঠয়তি, পড়াচ্ছে পাঠয়তি, আর নিজে পড়ছে পঠতি। দেখো বোঝা গেল? কি বললাম বোঝা গেল হ্যাঁ কি না? বোঝা গেল হ্যাঁ কি না? রেসপন্স কি? হ্যাঁ স্যার, বোঝা গেছে। হ্যাঁ, কেউ রিপ্লাই দিয়ে জানো নাকি? হুম, এক মিনিট। দেখো এইরকমই, এই যে পড়াচ্ছেন এটা হচ্ছে নিজ প্রত্যয়ান্ত রূপ। তা এই নিজ প্রত্যয় বিধায়ক সূত্র কি হলো? হেতুমতি চ। হেতুমতি চ, ঠিক আছে। এখন এই যে দেখো যে মাতা পুত্রকে বিদ্যালয়ে পাঠাচ্ছেন, এখানে কর্তাকে? মাতা। পুত্র কর্তা নয়? হ্যাঁ, পুত্র কর্তা, একটা প্রযোজ্য একটা প্রযোজক। হ্যাঁ। হুম, এই যে প্রযোজক কর্তা, এর যেমন কর্তৃসংজ্ঞা হয় তেমনি এর হেতু সংজ্ঞা হয়।
মানে প্রযোজক কর্তা তো একটা দেখো এখানে যদিও আহ, মাতা হচ্ছে কর্তা মানলাম, কিন্তু মেন কর্তা কিন্তু প্রযোজ্য কর্তা, কারণ সেই মেন কাজটা করছে, মেন কাজটা সেই করছে, এটা মাথায় রেখো। তাহলে প্রযোজ্য কর্তাও কর্তা। একটা সূত্র আছে এখানে যে তৎপ্রয়োজক হেতুশ্চ, তৎপ্রয়োজক হেতুশ্চ সূত্রার্থ কি বলছে, ওই প্রযোজ্য কর্তার যিনি প্রযোজক, প্রযোজ্য কর্তার যিনি প্রেরক অর্থাৎ প্রযোজক কর্তা, তার হেতু সংজ্ঞা হয় এবং একই সাথে কর্তৃ সংজ্ঞাও হয়। তৎপ্রয়োজক হেতুশ্চ, তৎপ্রয়োজক মানে প্রযোজ্য কর্তার যিনি প্রযোজক, তৎ তৎপদের দ্বারা প্রযোজ্য কর্তা, তৎপদের দ্বারা ঠিক আছে। দেখো বোঝা গেল কি বললাম। তাহলে এখানে হেতু সংজ্ঞা কার হবে? মাতার। যিনি যিনি প্রযোজক কর্তা, মাতা, হ্যাঁ মাতা, যিনি প্রযোজক কর্তা তার হেতু সংজ্ঞাও হয়, মাথায় রেখো। মানে কর্তৃ সংজ্ঞা তো হয়, তার সঙ্গে হেতু সংজ্ঞাও হয়, কর্তৃ সংজ্ঞা প্লাস হেতু সংজ্ঞা। হুম 3 হচ্ছে পরবর্তী হচ্ছে সন, তার মানে নিজ প্রত্যয় হয় কোন অর্থে? নিজ প্রত্যয় হয় কোন অর্থে? প্রেষণাদি অর্থে, প্রেষণাদি অর্থে নিজ প্রত্যয় হয়, ঠিক আছে। প্রেষণাদি অর্থে নিজ প্রত্যয় হয়। সূত্র হচ্ছে ধাতোঃ কর্মণঃ সমান কর্তৃকা দিচ্ছায়াম বা। সূত্রার্থ কি? ধাতোঃ কর্মণঃ সমান কর্তৃকা দিচ্ছায়াম বা। না কি অর্থ? দেখো
না ইচ্ছার্থক বা ইচ্ছার্থে ইচ্ছার্থে সনপ্রত্যয় হয়। ইচ্ছার্থে সনপ্রত্যয় হয়। এটার তেমন অর্থটা এখানে ইয়ে নেই, শুধু এটুকু জানি ইচ্ছার্থে সনপ্রত্যয় হয়। ঠিক আছে, যে ইসি কর্ম ইয় ধাতুহু, দাঁড়াও লিখছি। ইসি কর্ম ইয় ধাতুহু কি বলছে, যে যে ধাতু ইসি কর্ম এবং ইসিনা এব সমান কর্তৃকঃ, এবং ইসিনা অর্থাৎ ইচ্ছার সঙ্গে সমান কর্তৃক সেই রকম ধাতুর থেকে বা সেই রকম ধাতুর সঙ্গে সন প্রত্যয় হবে ইচ্ছার্থে। সেই রকম ধাতুর থেকে সন প্রত্যয় হবে ইচ্ছার্থে। কি বক্তব্য না, যেমন ধরো মানে এই যে বলো না যে ইসি কর্ম মানে ইস ধাতুর কর্ম হতে হবে, ইস ধাতুর কর্ম এবং সেখানে একটাই কর্তা হতে হবে, সমান কর্তৃকঃ। ইস ধাতুর কর্ম না, ইস ধাতুর কর্ম বলতে দেখো উদাহরণ দিচ্ছে না, গন্তুম ইচ্ছামি, যেতে ইচ্ছা করছে, কি হবে সংস্কৃত করলে কি হবে, গন্তুম ইচ্ছতি মানে যেতে ইচ্ছা করছে। দেখো এখানে ইচ্ছার্থক ধাতু আছে, ইচ্ছার্থক ইচ্ছতি, ইচ্ছতি ইচ্ছার্থক ধাতু, সে ইচ্ছার্থক ধাতুর প্রয়োগ আছে, তাই ওই ধাতুর সঙ্গে সনপ্রত্যয় হবে। ধাতুর সঙ্গে সনপ্রত্যয় হবে, ইচ্ছার্থক ধাতুর সঙ্গে সনপ্রত্যয় হবে। তাহলে গন্তুম ইচ্ছতি কি হবে, এখানে গম প্লাস সন প্লাস তি, গম প্লাস সন প্লাস তি কি হবে, জি গমি, জি গমিষ্যতি। জি গমিষ্যতি, জি গমিষ্যতি, গন্তুম ইচ্ছতি জি গমিষ্যতি। ধরো বলা হলো পঠিতুম ইচ্ছতি কি হবে, পিপঠি সতি। ধরো বলা হলো পতিতুম ইচ্ছতি পিপতি সতি, এইরকম।
এইরকম রূপগুলো হয়। তার মানে কি, যে যেতে ইচ্ছা করছি, যেতে ইচ্ছা করছি মানে গন্তুম ইচ্ছামি। এই গন্তুম ইচ্ছামি আর জি গমিষ্যামি একই কথা। গন্তুম ইচ্ছামি এবং জি গমিষ্যামি একই কথা। পঠিতুম ইচ্ছামি আর পি পঠিষ্যামি একই কথা। ঠিক আছে, মানে দুটোর অর্থ এক। তাই এইভাবে সন প্রত্যয় করলে কি হয়, সন প্রত্যয় করলে রূপটা ছোট হয়ে যায়, এক কথায় প্রকাশ হয়ে যায়। তাহলে সন প্রত্যয় সূত্র কি, ধাতোহ কর্মণঃ সমান কর্তৃকাদ ইচ্ছায়াম বা, ধাতোহ কর্মণঃ সমান কর্তৃকাদ ইচ্ছায়াম বা, এটা হচ্ছে সন প্রত্যয় সূত্র। এবং সন প্রত্যয় হয় কোন অর্থে, ইচ্ছা অর্থে। সন প্রত্যয় হয় কোন অর্থে, না ইচ্ছা অর্থে। ঠিক আছে, নিচ প্রত্যয় হয় কোন অর্থে, নিচ প্রত্যয় প্রেষণাদি হয় অর্থে। প্রেষণাদি অর্থে। নিচ প্রত্যয় হয় প্রেষণাদি অর্থে, সন প্রত্যয় হয় ইচ্ছার্থে। ধাতরেকাচো হলাদে ক্রিয়া সম ভিহারে জং। কি বলছে, ধাতরেকাচো হলাদেহে ক্রিয়া সমভিহারে ইয়ং। ধাতরেকাচো মানে একাচো ধাতু, মানে একটি অচ বিশিষ্ট ধাতুর একাচো ধাতহ। ধাতু একাচো মানে কি, একাচো ধাতহ। একাচহ ধাতহ মানে একটা অজ বিশিষ্ট ধাতু, একটি অজ বিশিষ্ট ধাতু। ধাতুর সঙ্গে কি হবে, জং প্রত্যয় হবে, ইয়ং প্রত্যয়। একটি অচ বিশিষ্ট ধাতুর সঙ্গে ইয়ং প্রত্যয় হবে। ঠিক আছে, তাহলে যদি ইয়ং প্রত্যয় হয়, না কোন অর্থে হবে, না ক্রিয়া সমভিহারে। ক্রিয়া সমভিহারে মানে কি, ক্রিয়া সমভিহারে মানে কি, মানে ক্রিয়া সমভিহার বলতে দেখো বলছে, বোঝায় ক্রিয়া সমভিহার বোঝায় না যদি কোনো ক্রিয়া বারবার হচ্ছে বা পুনঃ পুনঃ হচ্ছে এইরূপ বোঝায়, তাকে বলে ক্রিয়া সমভিহার। যদি কোনো ক্রিয়া বারবার ঘটছে বা পুনঃ পুনঃ ঘটছে এইরূপ বোঝায়, তাকে বলে ক্রিয়া সমভিহার। ঠিক আছে, ধরো বললাম যে আমি বারবার চন্দ্র দেখতে ইচ্ছা করছি, বা বালকটি বারবার চন্দ্র দেখতে ইচ্ছা করছে। বালকটি বারবার চন্দ্র দেখতে ইচ্ছা করছে। ঠিক আছে, বা বারবার চন্দ্র দেখছে, বালকটি বারবার চন্দ্র দেখছে। দেখো, বালকটি চন্দ্র দেখছে, কি হবে এটা, এটা কি হবে, বালকটি চন্দ্র দেখছে কি হবে,
স্বতন্ত্র কর্তা। না না, আমি বলছি যে এটা মানে অনুবাদ রেখে হবে। বালকটি চন্দ্র দেখছে, অনুবাদ কি হবে? বালক চন্দ্রং কিছু শোনাই গেল না, কি বললে? স্যার বালকঃ চন্দ্রং পশ্যতি হবে। বালকঃ চন্দ্রম পশ্যতি, একদম। বালকঃ চন্দ্রম পশ্যতি। কিন্তু যদি এরকম করা হয় যে তাহলে কি হবে? দেখো, একই থাকবে। চন্দ্রম, এরপরে দৃশ যুক্ত ইয়ং যুক্ত তি বা তে, তে মানে এটা আত্মনেপদী হয়ে যাবে। তাহলে কি হবে? দরি দৃশ্যতে। কি বললাম, বোঝা গেল? এই দৃশ ধাতুর সঙ্গে জং করলে হবে দরি দৃশ্যতে। দরি দৃশ্যতে। এখন দেখো, যদি বলা হয় যে বারবার পড়তে ইচ্ছা করছে, কি হবে? বারবার পড়তে ইচ্ছা করছে। বালকটি বারবার পড়তে বা পড়ছে। বালকঃ পাপঠ্যতে। বালকঃ পাপঠ্যতে মানে বালকটি বারবার পড়ছে। ধরো বললাম যে বালকটি বারবার যেতে চাইছে, কি হবে? বালকটি বারবার যেতে চাইছে, কি হবে? জিগম্যতে। জঙ্গম্যতে। জিগম্যতে নয়, জঙ্গম্যতে। তাহলে কি হলো? বালকটি বারবার যেতে বা যাচ্ছে। বালকঃ জঙ্গম্যতে, এরকম। বালকঃ জঙ্গম্যতে।
বারবার জ্বলছে বা এরকম বারবার রান্না করছে, কি হবে? বালকः পাপাচ্যতে, মানে সংস্কৃতটা হবে পুনঃ পুনঃ পচতি, পুনঃ পুনঃ গচ্ছতি, এরকম পুনঃ পুনঃ পঠতি, পুনঃ পুনঃ পশ্যতি, এইরকম সব বিগ্রহগুলো এরকম হয়। পুনঃ পুনঃ পঠতি, পুনঃ পুনঃ পশ্যতি, এইগুলো হচ্ছে বিগ্রহ। তাহলে জং প্রত্যয় কোন অর্থে হয়? ক্রিয়া সমভিহার অর্থে হয়। জং প্রত্যয় হয় ক্রিয়া সমভিহার অর্থে বা পুনঃ পুনঃ অর্থে, পুনঃ পুনঃ অর্থে, ঠিক আছে। আর একাচ বিশিষ্ট ধাতুর সঙ্গে হয়, একাজ বিশিষ্ট ধাতুর সঙ্গে হয়, ঠিক আছে। মানে যদি দুটো অচ থাকে সেখানে কিন্তু হবে না, একাচ বিশিষ্ট ধাতু তার সঙ্গে হয়, মানে দ্বিতীয় বা দুটো অচ আছে এমন ধাতুর সঙ্গে তো হবে না। একটা সূত্র আছে নিত্যম কৌটিল্যে গতৌ, ইম্পর্টেন্ট সূত্র। নিত্যম কৌটিল্যে গতৌ, কি অর্থ? যে যদি কুটিল গমন বোঝায় তাহলে যদি কুটিল গমন বোঝায়, কুটিল গমন বলতে এঁকে বেঁকে যাওয়া, যেমন সর্প কুটিল গমন করে, এঁকে বেঁকে যায়, সোজা যেতে পারে না। যদি কুটিল নিত্য জং প্রত্যয় হবে, মানে বিকল্পে নয়, নিত্য হবে ওটা। উদাহরণ কি দিচ্ছে যে কুটিলম ব্রজতি বা ব্রজ্যতে, কুটিলম ব্রজতি মানে গমনার্থক ধাতু হবে, গমনার্থক ধাতু তার সঙ্গে এইটা এসেছিল এসএসসি তে। আচ্ছা বাবরাজ্যতে এসেছিল। হ্যাঁ। হুম, কুটিলম ব্রজতি বাব্রজ্যতে, তাহলে কোন অর্থে হলো? মানে যদি কুটিল গমন বোঝায় সেখানে কিন্তু নিত্য ইয়ং প্রত্যয় হবে এই সূত্র দিয়ে। নিত্যম সূত্রে বলেই দিয়েছে নিত্যম, মানে বিকল্পেটা হওয়ার কোনো আহ, অর্থ নেই, বিকল্পে বিধান নেই, এখানে নিত্য হবে যদি কুটিল গমন বোঝায়।
পরবর্তী হচ্ছে স্যার ওটা কি ব্রাবোজ্যোতি? সরি, আমার লেখাটা ভুল হয়েছে। হ্যাঁ স্যার ওটা বাব্রাজ্যাতে, এটা হবে বাব্রাজ্যাতে, এটা হবে বাব্রাজ্যাতে। এখন পরবর্তী হচ্ছে যে নাম ধাতু, কিয়চ প্রত্যয়, কিয়চ। सूत्रार्थ को सुपह आत्मनः कियच। देखो মানে এই কিয়াচ প্রত্যয়টা হয় কার সঙ্গে, মানে নাম ধাতু কাকে বলে? এমনি ধাতু বলতে কি, দেখো দু রকম শব্দ হয়, একটা সুবন্ত শব্দ, একটা তিঙন্ত শব্দ। যেগুলো তিঙন্ত শব্দ যেমন গচ্ছতি, পঠতি, খাদতি, এইগুলো সব ধাতু থেকে উৎপন্ন, তাই না? এইগুলো সব ধাতু থেকে উৎপন্ন, গচ্ছতি, খাদতি, পঠতি ধাতু থেকে উৎপন্ন। আর রামহ, শ্যামহ, সীতা, গীতা, মিতা এগুলো সব শব্দ, সুবন্ত শব্দ। আগে এগুলো তিঙন্ত শব্দ। এখন কখনো কখনো এই সুবন্ত শব্দগুলো ধাতুরূপে পরিণত হয়ে যায়। সুবন্ত শব্দগুলো যখন তাহলে কি বলছিলাম, যে এই যখন সুবন্ত শব্দগুলো এমন কিছু প্রত্যয়ের যোগে ধাতুতে পরিণত হয়ে যায়, সুবন্ত শব্দগুলো এমন কিছু প্রত্যয়ের যোগে ধাতুতে পরিণত হয়, তখন সেইগুলোকে বলা হয় নাম ধাতু। কি বললাম? সুবন্ত শব্দ এমন কিছু প্রত্যয় যুক্ত হয়ে যায়, দিয়ে সেটা ধাতুতে পরিণত হয়, তাকে বলা হয় নাম ধাতু। মানে ওই যে ধাতু হয় সেটা হয় নাম ধাতু। ঠিক এই কিয়চ সেই রকম একটা প্রত্যয়, যে কিয়চ প্রত্যয়টা যুক্ত হয় সুবন্ত শব্দের সঙ্গে, যে কিয়চ প্রত্যয়টা যুক্ত হয় সুবন্ত শব্দের সঙ্গে, দিয়ে ওই সুবন্ত শব্দটাকে ধাতুতে পরিণত করে, সুবন্ত শব্দটাকে ধাতুতে পরিণত করে দেয়। এইগুলো হচ্ছে নাম ধাতু। মানে নাম ধাতু মানে কি, মানে নাম মানে কি, নাম মানে প্রাতিপদিক, নাম মানে প্রাতিপদিক। সেই প্রাতিপদিকটা যখন ধাতুতে পরিণত হয় তখন তাকে বলা হয় নাম ধাতু। নাম ধাতু মানে নাম মানে প্রাতিপদিক, সেই প্রাতিপদিকটা প্রক্রিয়া প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে ধাতুতে পরিণত হচ্ছে, সেটা হচ্ছে নাম ধাতু বলা হচ্ছে। ঠিক আছে?
কি বলছে দেখো, इशिकर्मणः इशितृसम्बन्धिनः सुबन्ताद् इच्छायामर्थे क्यच् प्रत्ययो वा स्यात् विकल्पे। इशितृसम्बन्धिनः सुबन्तात्, দেখো কি বলছে, ইচ্ছার্থক ধাতুর সঙ্গে সম্বন্ধযুক্ত যে সুবন্ত তার সঙ্গে কিয়চ প্রত্যয় হবে। ইচ্ছার্থক ধাতুর সঙ্গে সম্বন্ধযুক্ত যে সুবন্ত তার সঙ্গে কিয়চ প্রত্যয়, সন নয়, কিয়চ প্রত্যয় হবে ইচ্ছার্থে। ধর বললাম আত্মনঃ পুত্রম ইচ্ছতি, এটা হচ্ছে বিগ্রহটা, আত্মনঃ পুত্রম ইচ্ছতি। দেখো এখানে কর্ম কোনটা, কর্ম হচ্ছে পুত্রম, তাহলে কি বললাম, আত্মনঃ পুত্রম ইচ্ছতি মানে নিজের জন্য পুত্র কামনা করছে, নিজের জন্য পুত্র কামনা করছে, এটা হচ্ছে অর্থ। আত্মনঃ মানে নিজের জন্য, পুত্রম ইচ্ছতি পুত্র কামনা করছে। তাহলে কি হবে দেখো, এখানে ধাতু কোনটা, ইচ্ছতি ধাতু, সে ধাতুর কর্ম কোনটা, কর্ম হচ্ছে পুত্রম। দেখো ইচ্ছার্থক ধাতুর সঙ্গে সম্বন্ধযুক্ত, ইচ্ছার্থক ধাতুর সঙ্গে সম্বন্ধযুক্ত কর্মরূপ যে সুবন্ত, কর্মরূপ, কর্ম কোনটা এখানে, পুত্রম, এটা কর্ম, পুত্রমটা হচ্ছে কর্ম। সেই কর্মরূপ যে সুবন্ত তার সঙ্গে কিয়চ প্রত্যয় হবে ইচ্ছা অর্থে। কি বললাম, ইচ্ছার্থ ধাতুর সঙ্গে সম্বন্ধযুক্ত যে সুবন্ত, কর্মরূপ সুবন্ত, অন্যান্য কিছু হলে হবে না, কর্মরূপ সুবন্ত তার সঙ্গে কিয়চ প্রত্যয় হবে ইচ্ছার্থে। দেখো ইচ্ছার্থক ধাতু হচ্ছে ইচ্ছতি, এটি ইচ্ছা ধাতু, তার সঙ্গে সম্বন্ধযুক্ত কর্ম হচ্ছে পুত্রম। কিমিচ্ছতি পুত্রম, একবারে সাক্ষাৎ সম্বন্ধ, কিমিচ্ছতি পুত্রম। তাহলে কি বললাম, এই যে ইচ্ছ ধাতু তার সঙ্গে পুত্রটা হচ্ছে কর্ম, যে সুবন্ত কর্মরূপ যে সুবন্ত, কর্ম হচ্ছে পুত্র আর ওটা সুবন্ত, তার সঙ্গে কিয়চ প্রত্যয় হবে ইচ্ছার্থে। ইচ্ছতিটা আমার তো বোঝা যাচ্ছে, ইচ্ছতি ইচ্ছা অর্থে, কিয়চ প্রত্যয় হবে। এখন কিয়চ প্রত্যয় করলে কি হবে, পুত্রযুক্ত কিয়চ দিয়ে হবে পুত্রীয়, এটা হয়ে গেল ধাতুটা, এটা হচ্ছে ধাতু, এটা ধাতু, মানে পুত্র শব্দের সঙ্গে কিয়চ প্রত্যয় যোগ করলে ধাতুটা হচ্ছে পুত্রীয়, এটা হলো ধাতু, এর সঙ্গে তি প্রত্যয় যোগ হবে, দিয়ে পুত্রীয়তি, রূপটা হবে পুত্রীয়তি, মানে আত্মনঃ পুত্রমিচ্ছতি, মানে বালকটা নিজের জন্য পুত্র চাইছে, তাহলে পুত্রীয়তি।
দেখো তাহলে আত্মনঃ পুত্রমিচ্ছতি পুত্রিয়তি এরকম রূপ হয়, পুত্রিয়তি। এটাই হবে, ঠিক আছে, পুত্রিয়তি। আরো সব উদাহরণ আছে এখানে যদিও। আত্মনঃ পুত্রমিচ্ছতি পুত্রিয়তি। দেখো না, এর উদাহরণ কি আছে, মহান্তম ইচ্ছতি, এটা হবে না। আত্মনঃ পুত্রমিচ্ছতি পুত্রিয়তি, ঠিক আছে। এখন এই যে কিয়জ প্রত্যয়টা হলো, এই কিয়জ প্রত্যয়ের অর্থ এবং সন প্রত্যয়ের অর্থ কিন্তু কতকটা একই। সন প্রত্যয়টাও ইচ্ছা অর্থে হয়, কিয়জটাও ইচ্ছা অর্থে হয়। এখন তোমাকে প্রয়োগ দেখে বুঝতে হবে কোথায় সন আছে কোথায় কিয়জ আছে, কোথায় সন আছে কোথায় কিয়জ, তোমাকে প্রয়োগ দেখে বুঝতে হবে, ঠিক আছে। দেখো এটা গেল কিয়চ। দেখো পরবর্তী হচ্ছে কিয়চের পরে আছে নাম ধাতুর পরে আছে কি না কনবাদি, না এখানে তো আর কিছু নেই। না এখানে আর কিছু নেই। এরপরে তোমাদেরকে একদিন কি দুদিন ওই কৃত্য প্রত্যয়গুলো দেখা, কৃত্য প্রত্যয় যাদের আশা করছি হয়